এবার বলুন তো জাহাপানা, এটা কি? এটা তো কমলা লেবু, ঠিক বললাম তো? জাহাপানা একদম ঠিক বলেছেন। আমি হলাম বাংলার নবাব, আমি ভুল করতেই পারি না। এটাও আপনি ঠিকই বলেছেন জাহাপানা, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। তবে দুঃখ একটাই, কিছুতেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতে পারছি না। আমি বলি কি জাহাপানা, এত সহজে হাল ছেড়ে দেবেন না। যে করেই হোক আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতেই হবে। ঠিক বলেছো উজির, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না। আগামীকাল সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো এবং সূর্য ডুবে যাওয়ার আগেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ কেন জি, তোমার কি আমার উপর কোনো সন্দেহ আছে? না না, ঠিকই বলেছেন জাহাপানা, আপনি তো ঠিকই বলেছেন। কি বললে? না না মানে আপনি আগামীকাল সূর্য ডুবে যাওয়ার আগে কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বেন, এটা আপনি ঠিক বলেছেন। মানে ও তাই বলো? উফ, একটুর জন্য বেঁচে গেলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো বসো, সবাই যে যার আসনে বসো। কি ব্যাপার সেনাপতি? এই নিন মহারাজ, ফলাহার করুন। বাহ বাহ, দারুণ দারুণ। এমন ভাবেও যে আপেল কাটা যায় তুমি না দেখালে তো বিশ্বাসই করতাম না। ধন্যবাদ মহারাজ। আহা, দারুণ দারুণ। সেনাপতি, আমি খুব খুশি হয়েছি। তাই আমি উপহার স্বরূপ তোমার বেতন 5 মোহর বাড়িয়ে দিলাম। এবার খুশি তো? খুব খুশি মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য এক বিশেষ পাচন বানিয়ে এনেছি। এটা খেলে আপনার বার্ধক্য ধারে কাছে আসতে পারবে না। তার মানে আমি জীবনে কোনোদিন বুড়ো হব না? আগে না মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য নিজের হাতে মন্ত্র লিখে নিয়ে এসেছি। এই মন্ত্র জপ করলে আপনার উন্নতি কে আটকায়? মহারাজ, মহারাজ, আমি গণনা করে দেখেছি এই ফুলটা সব সময় সঙ্গে রাখলে বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, আমি আপনার জন্য নিয়ে এসেছি এক বিশেষ তালা। এই তালা রাজকোষের দরজায় আটকালে আপনার রাজকোষ মোহরে ভরে থাকবে। আমিও কিছু একটা এনেছি মহারাজ। এটা হলো সংকেত যন্ত্র। হ্যাঁ, রাত দুপুরে রাজবাড়িতে ডাকাত পড়লে সবার আগে এই সংকেত যন্ত্রই বেজে উঠবে। মহারাজ, আমিও কিছু কম যাই না। আপনি বলেছেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা, আমি বটা ঘটাকে কাজে লাগিয়ে দিয়েছি। আগামীকালের মধ্যেই ইদারা খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে। বাহ বাহ, সত্যি মন্ত্রীমশাই, আপনিও দেখছি কম যান না। এইবার বুঝেছি কাল মন্ত্রীমশাই কাজ আছে বলে চলে গেল কেন। মহারাজ, সবাই এনেছে উপহার, আমি কেন যাব বাদ? আকাশে সূর্য যেমন একটা, তেমনি একটা চাঁদ। কবিতা লেখাই আমার পেশা, তাই লিখেছি 2-1 কলি। যদি মহারাজ অনুমতি দেন কবিতাটা তাহলে বলি। দিলাম দিলাম অনুমতি। না, শুরু করো সভা কবি। শোনো 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 সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ যে ভারী অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। সাবাস সাবাস সভাকবি, সাবাস। তুমি
একটা কবিতা দিয়ে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বললে, শুনে আমার চোখে জল চলে এলো। আমি আমি অবশ্যই তোমাদের বেতন বাড়াবো। না 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 না, সবার নয় মহারাজ, গোপাল আপনার জন্য কিছুই নিয়ে আসেনি, তাই ওর বেতন বাড়াবেন না। হ্যাঁ, সত্যি তো গোপাল, সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, একমাত্র তুমি ছাড়া। আগে সবাইকে এই বুদ্ধিটা কে দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন না মহারাজ। এই রে, গোপালকে বলতে দিলে চলবে না, তাহলে মহারাজ সত্যিটা জেনে যাবে। আমি যদি গতকাল... চুপ করো গোপাল, আর অজুহাত দিও না তো। হ্যাঁ হ্যাঁ, এবারে সব বন্ধ করো। আমি সভাকবির কবিতা শুনে আপ্লুত এবং তোমাদের কাছ থেকে উপহারগুলো পেয়ে খুবই খুশি হয়েছি। তাই আমি ঘোষণা করলাম, আজ থেকে গোপাল বাদে সবার বেতন আমি 5 মোহর করে বাড়িয়ে দেব। এটা কিন্তু ঠিক করলেন না মহারাজ। কি ঠিক করেনি কৃষ্ণচন্দ্র? শুনি। নবাব বাহাদুর, আপনি? আগে সেটা মহারাজের মুখ থেকেই শুনুন না। বলো শুনি কৃষ্ণচন্দ্র। না মানে, আমার সভাসদরা তো এক একটা রত্ন, তারা সবাই আমার জন্য আজ উপহার নিয়ে এসেছে, একমাত্র গোপাল ছাড়া। তাই মানে... বাবা, তা আজ কি কি উপহার পেলে দেখাও দেখি। এই দেখুন জাহাপানা, তবে সব থেকে বড় উপহারটা আমি আপনাকে চোখে দেখাতে পারবো না, কারণ সেই উপহার চোখে দেখে নয়, কানে শুনে উপভোগ করতে হয়। বেশ, তবে শোনাও শুনি। আপনি তো জানেন নবাব বাহাদুর, আমার রাজসভার সদস্যদের মতন সভাসদ গোটা বাংলায় কোনো রাজারই নেই। আমি রীতিমতো গর্ববোধ করি এদের সবাইকে নিয়ে। আজ আপনাকে তার একটা ঝলক আমি দেখাবো। শোনাম। রাজসভার সভাসদদের নিয়ে কৃষ্ণচন্দ্রের বড্ড দিমাগ হয়েছে দেখছি। সভাকবি আজ এমন একটা কবিতা লিখে নিয়ে এসেছে, যেটা শুনলে আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না, আমি কথা দিলাম। এই সুযোগ জাহাপনা, কৃষ্ণচন্দ্রকে চেপে ধরুন। বুঝেছি হুজির, বুঝেছি। তাই নাকি? আর কবিতা শুনে যদি আমার চোখ দিয়ে জল না বেরোয় তখন? না, এই কিছুতেই হতে পারে না। সভাকবির কবিতা শুনে আপনার চোখ দিয়ে জল না বেরোলে আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, কবিতা শুনে আমার চোখ দিয়ে জল আর করতে না পারলে আমি তোমাকে কারাগারে ঢোকাবো কৃষ্ণচন্দ্র, সঙ্গে সঙ্গে তোমার রাজসভার সব সদস্যদেরও। বুঝেছো? হ্যাঁ নয় হ্যাঁ, একটু আগেই তুমি বলেছো সভাকবির কবিতা শুনে আমার চোখ দিয়ে জল না বেরোলে আমি যা বলবো তুমি তাই করবে। নাও এবারে বোঝো ঠেলা। একেই বলে গোদের উপর বিষ ফোঁড়া। মহারাজ, আপনি নিজের হাতে নিজের কবর খুঁড়লেন। তুমি চুপ করো না গোপাল, আমাদের সভাকবি কবিতা শুনিয়ে নিজের বেতন যখন বাড়াতে পেরেছে, তখন নবাব বাহাদুরকেও নিশ্চয়ই কাঁদাতে পারবে। সভাকবি, শুরু করো তোমার কবিতা। হ্যাঁ, তবে করি শুরু, বুক করে দুরু দুরু। শোনো সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ বড় অল্প, বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি, গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। দূর, চোখের জল তো এলোই না। এ তো তোমার জয়গান করছে, আমার কি? চলো কৃষ্ণচন্দ্র, এবার কারাগারে ঢুকবে, চলো। নবাব বাহাদুর, দয়া করে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি বলি কি, আপনি আমাদের একটা দিন সময় দিন। কি করবো জির? দিয়ে দিন সময়। আপনি তো জানেন, আপনি না চাইলে আপনার চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না, সে যত ভালোই কবিতা হোক না কেন। ঠিক বলেছ উজির, বরং সময় দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটু চাপে রাখা যাবে। ঠিক আছে, বেশ, আমি আজ কৃষ্ণনগরেই থেকে গেলাম, আগামীকাল কবিতা শুনে তবেই মুর্শিদাবাদে ফিরবো। চলো উজির, চলো। মহারাজ, আমাদের বেতন আবার কমিয়ে দিন, আমরা কারাগারে বাকি জীবনটা কাটাতে চাই না। পৌঁছান মহারাজ। আমি যে এবার কি করি, কি কুক্ষণে নবাব বাহাদুরের সামনে সভাকবির কবিতার প্রশংসা করতে গেলাম, কে জানে। এবার তাহলে কি হবে? আমাকেও যে
তোমাদের সাথে সারাটা জীবন কারাগারে কাটাতে হবে। নবাবকে কবিতা শুনিয়ে কাঁদাতে হবে। কবিতা, কান্না। এই গোপাল, এই গোপাল, এই কি ভাবছো গোপাল? ভাবছি কিভাবে নবাবকে কবিতা শুনিয়ে কাঁদানো যায়। এবার তুমি একটা উপায় খুঁজে বার করো না গোপাল, আমাদের বাঁচাও। হ্যাঁ গোপাল, বাঁচাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো বাঁচাবো, তবে একটা শর্তে। কি শর্ত গোপাল? আপনি সবাইকে 5 মোহর করে বেতন বাড়িয়েছেন, কিন্তু আমার বেতন 15 মোহর বাড়াতে হবে, আর মন্ত্রী মশাইয়ের বেতন 15 মোহর কমাতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, একমাত্র এই শর্তেই আমি আপনাদের সবাইকে বাঁচাতে পারি। রাজি হয়ে যান মহারাজ, রাজি হয়ে যান। হ্যাঁ মহারাজ, শর্ত মেনে নিন। এরকম করো না গোপাল। কেন? হ্যাঁ, আমার পিছনে লাগার সময় মনে ছিল না মহারাজ? বলুন আপনি রাজি কিনা? হ্যাঁ, সবাই যখন বলছে তখন আমি রাজি। ব্যাস, আগামীকাল আমি বাড়ি থেকে কবিতা লিখে নিয়ে আসব, আর সেই কবিতা শুনে নবাব বাহাদুর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারবে না, এই বলে দিলাম। এখন আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে বুদ্ধির গোড়ায় একটু ধুলো দিতে হবে যে। আসি। হ্যাঁ, বলে কি গোপাল লিখবে কবিতা? আহ, কি করছো গিন্নি? বলি চোখে দেখতে পাচ্ছ না নাকি কি করছি? সন্ধ্যাবেলা লোকে কি করে শুনি? বেশ বেশ বেশ, সন্ধে দেওয়া হয়ে গেলে আমাকে একটু মুড়ি মেখে দিও তো। মহারাজ মহা বিপদে পড়েছেন বুঝলে। মুড়ি খেয়ে পেট না ভরালে মহারাজকে বাঁচানোর বুদ্ধি কিছুতেই মাথায় উঠে আসবে না। এ কি যা, কি হলো গিন্নি? কি আবার হবে? প্রদীপের তেল শেষ। এই তোমাকে গতকাল বললাম না বাজার থেকে সর্ষের তেল নিয়ে এসো, এনেছিলে? এই রে যা, একেবারে ভুলে গেছি। ঠিক আছে গিন্নি, একদিন সন্ধ্যেবেলা প্রদীপ না জ্বালালে কিচ্ছু হবে না। তবে শুনে রাখো, একদিন সন্ধ্যেবেলা মুড়ি মাখা না খেলেও কিছু হবে না। হ্যাঁ নয়, হ্যাঁ, শুধু প্রদীপ জ্বালাতে নয়, মুড়ি মাখাতে গেলেও সর্ষের তেল দরকার। না না, আমি আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। তুমি দাঁড়াও গিন্নি, আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো। এই যে ভাই, তাড়াতাড়ি 1 পয়সার সর্ষের তেল দাও তো। হাত পাতো গোপাল দাদা। হ্যাঁ, খামকা হাত পাততে যাবো কেন শুনি? 1 পয়সার সর্ষের তেল আর কত হবে? ও হাতে করেই নিয়ে যাওয়া যাবে। ও, তাহলে এক কাজ করো ভাই, আমাকে 5 পয়সার সর্ষের তেল দাও। দাঁড়াও 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 দাঁড়াও, জ্বালা থেকে তেল আমি তুলবো। দেখো ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপাল দাদা তেলটা আমিও তুলে দিতে পারতাম। আরে পাগল, গোপাল এমনি এমনি কিছু করে না। এই দেখো, জ্বালা থেকে তেল বার করতে গিয়ে আমার হাতে সর্ষের তেল লেগে গেছে। এবার এটা আমি মাথায় মেখে নিলাম। 5 পয়সার তেলও পেলাম, সঙ্গে মাথায় মাখার তেল বিনামূল্যে। হ্যাঁ সত্যি, গোপাল দাদার কত বুদ্ধি। এই নাও গিন্নি, বাজার থেকে একেবারে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছি, যেমন ঝাঁজ তেমনি রং। বেশ করেছো, এবার গিয়ে একটু বসো, আমি সন্ধেটা দিয়েই তোমাকে মুড়ি মেখে দিচ্ছি। আমার সন্ধে প্রদীপ জ্বালানোর চোটে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাবা রে বাবা, সর্ষের তেলে ঝাঁদের চোটে চোখের জলে নাকের জলে এক হয়ে গেল। পেয়েছি, উপায় খুঁজে পেয়েছি। এই 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 এই, কি করছো এটা তুমি? মহারাজ সমেত রাজসভার সব সদস্যদের কারাগারে বাকি জীবনটা কাটানোর হাত থেকে বাঁচাচ্ছি গিন্নি। এটাই হলো আমার মোক্ষম অস্ত্র। না, এবার মুড়ি খেয়ে কবিতাটাও লিখে ফেল। কাল একেবারে কাক ভোরে আমাকে একবার রাজবাড়ি যেতে হবে।
এ কি গোপাল কোথায়? আগে এসে থেকে তো আমি সেটাই ভাবছি মহারাজ। মহারাজ ওই দেখুন, গোপাল বোধহয় কবিতা লিখে নিয়ে এসেছে। তাই নাকি? তা কেমন কবিতা লিখেছো? নবাবকে শোনাবার আগে একবার আমাদের শোনাও দেখি। না না, এ খুবই বেদনাদায়ক কবিতা, শুনলে আপনারা সবাই কেঁদে ভাসিয়ে দেবেন মহারাজ। তার চেয়ে বরং একেবারে নবাব বাহাদুরকে যখন শোনাবো তখনই শুনবেন। চলুন চলুন, এবার তাড়াতাড়ি নবাব বাহাদুরের ঘরে চলুন। আমি এসে গেছি নবাব বাহাদুর, আপনাকে কবিতা শোনাতে। এই দাঁড়া, আমি সবে স্নান সেরে বেরোলাম, আগে জামা কাপড় পরে তৈরি হইনি, এই তারপর তোমার কবিতা শুনবো। না না না, আমার কবিতা এখনই শুনতে হবে। আপনি বরং জামা কাপড় পরে তৈরি হতে হতে আমার কবিতা শুনুন। বেশ, শোনাও শুনি, তবে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়বে না, এ আমি আগে ভাগে বলে রাখলাম। সে তো সময়ই বলবে নবাব বাহাদুর। তবে শুরু করি আমার কবিতা। আমি গোপাল, আমি ভালোবাসি মাছের ঝোল, সামনে দাঁড়িয়ে নবাব, উনি চোখে পড়ে কাজল। এই আমি চোখে কাজল নয়, সুরমা পড়ি। তাই নাকি? তবে একবার পড়ে দেখান দেখি, আমি সেই ফাঁকে বাকি কবিতা পড়ে ফেলি। শুরু করি তবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। নবাব একজন ভালো মানুষ, নুন দিয়ে খান লুচি, হঠাৎ করে লাফিয়ে ওঠেন, পড়লে দাঁতে পাথর কুচি। পাশে দাঁড়িয়ে উজির বেটা মুচকি মিচকি হাসে, খাওয়ার পরে গাধার মতন মুখ ঘষে ঘাসে। কি বললে? আমি গাধার মতো ঘাসে মুখ ঘষি? এই গোপাল, এসব তুমি কি লিখেছো? কেন মহারাজ, বেদনাদায়ক কবিতা লিখেছি। তাকিয়ে দেখুন, আমার কবিতা শুনে নবাব বাহাদুরের চোখ দিয়ে কেমন টপ টপ করে জল পড়ছে। কি করছে নবাব বাহাদুর? গোপাল আমাকে অপমান করে কবিতা লিখেছে, আর সেই শুনে আপনি কাঁদছেন? ওরে বাবা, হায় আল্লাহ, উফ কি ঝাঁজ, উফ। কিসের ঝাঁজ জাহাপানা? চোখের জল কিছুতেই ধরে রাখতে পারছি না। আমার কবিতার ঝাঁজ। নবাব বাহাদুর আমার কবিতা শুনে কেঁদে ফেলেছেন, তার মানে আমাদের আর কারাগারে বাকি জীবনটা কাটাতে হবে না। কি মজা, আমরা বেঁচে গেলাম। চোখে আমি সব ঝাপসা দেখছি কেন? উজির, আমাকে মুর্শিদাবাদে নিয়ে চলো, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলুন চলুন জাহাপানা, চলুন, এখানে আর থাকা উচিত না, চলুন চলুন চলুন। সাবাস সাবাস গোপাল, সাবাস। বলি, কি করে করলে এই অসাধ্য সাধন? আগে সব রহস্য এর ভেতরেই আছে মহারাজ। এটা তো সুরমা। আগে না, এটা হলো খাঁটি সর্ষের তেলের কালি। গতকাল রাতে প্রদীপের উপর পাতা ধরে এই কালি আমি সংগ্রহ করেছি। এই কালির এত ঝাঁজ যে নবাব বাহাদুর মুর্শিদাবাদে ফিরে গেল আজ দিনটা চোখে ঝাপসা দেখবেন। বুঝেছি গোপাল, বুঝেছি। তার মানে নবাব বাহাদুর চোখে জল তোমার কবিতা শুনে নয়, তোমার সংগ্রহ করা কালি মেখে এসেছে। একদম ঠিক ধরেছেন মহারাজ। মহারাজ, এবার আমার বেতনটা 15 মোহর বাড়িয়ে দেবেন তো মহারাজ? দেব দেব, আজ তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ। আজ থেকে গোপাল ভাঁড়ের বেতন 15 মোহর বাড়লো, আর গোপালের দেওয়া শর্ত অনুযায়ী মন্ত্রীর বেতনও 15 মোহর কমলো। আরে আমার বেতন কমে গেল, এবার আমার ট্যাক্স হয়ে যাবে কালি, হয়ে যাবে কালি। লাজবাব লাজবাব, কি মিষ্টি ফল। জাহাপানা, খান খান খান, ভালো করে খান। এবারের এই আঙুরগুলো আপনার নিজের বাগানে হয়েছে কিনা? হ্যাঁ জাহাপনা, আমি নিজে উজিরকে দিয়ে বাগান থেকে বেছে বেছে মিষ্টি আঙুরগুলোই আনিয়েছি। ভালো খেতে না জাহাপনা? ভালো মানে খুব ভালো, খুব ভালো। আমি খুব খুশি হয়েছি বেগম। তাহলে জাহাপনা, আপনি যখন আমার ওপর এতই খুশি হয়েছেন, তবে আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস উপহার চাই, দেবেন? বলো বেগম, কি চাই? আসলে জাহাপনা, আমি এত বড় মহলে সারা দিন একাই থাকি, আর আপনিও নানান কাজে ব্যস্ত থাকেন। তাই বলছিলাম কি, আপনি যদি আমার সময় কাটানোর জন্য
একটা কিছু এনে দেন। ও এই কথা, ঠিক আছে বেগম, এটাই যখন তোমার ইচ্ছে, তবে তো তোমার এই ছোট্ট আবদারটা আমাকে রাখতেই হবে। তা তা কি উপহার চাই বেগম? আমার না একটা বেড়াল চাই।
আমাদের এই বিজনেস পলিসি দিয়েই কৃষ্ণনগরটাকে ক্যাপচার করে নিতে হবে, কি বলো? এটা তুমি একদম ঠিক কথা বলেছো। বিজনেস একটা গ্রেট ওয়ে হবে, তারপর ধীরে ধীরে টোটাল কৃষ্ণনগর আমরা দখল করে নেবো। এরপর টোটাল কান্ট্রি। এক্স্যাক্টলি তাই। মানুষের বেঁচে থাকার জন্য ফুড খেতেই হবে। এখানকার মানুষ সব থেকে বেশি যে ফুডটা খায় সেটা হলো রাইস। তাই আমাদের একটা স্পেশাল চাল চালতে হবে। ইয়েস ইয়েস, চাল চলতে হবে, চাল। বড্ড বেলা হয়ে গেল, এদিকে খিদেতে পেট চুঁচুই করছে। বলি আজ যে তোমার দেরি হলো বড়। আরে রাজসভায় আমার কত কাজ থাকে সে কি তোমার ধারণা আছে কিন্নি? তোমার আর কি, মনের মতো রান্না করো আর খচর খচর করে পাঞ্চি পাবো। কি রান্না করাটা বুঝি কোনো কাজ নয়? হ্যাঁ, বুঝবে ঠেলা, বুঝবে যখন একদিন রান্না করা বন্ধ করে দেব, নিজেকেই তখন তোমার হাঁড়ি ঠেলতে হবে। হ্যাঁ, তুমি কি ভাবছো হ্যাঁ তোমার এই কথায় আমি দমে যাব? কখনো না। তুমি যখন তোমার বাপের বাড়ি গিয়ে মনের আনন্দে বসে থাকো তখন তো আমাকেই চালে ডালে খিচুড়ি বানিয়ে খেয়ে রাজসভায় যেতে হয় নাকি? হ্যাঁ, ঠিকই গো। আমি বাপের বাড়ি থাকলে তুমি খিচুড়ি বানিয়ে খাও নাকি? ভারী মজা তো। হ্যাঁ, নিজে এমন ভাব করে থাকো জানো আমি বাপের বাড়ি গেলে তোমার খাওয়াই জোটে না। হ্যাঁ? এই রে, মুখ ফসকে কি বলতে কি বলে ফেললাম। তুমি আমাকে একদিন খিচুড়ি রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা 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 গিন্নি, সে না হয় হবে। এখন তুমি শিগগির খেতে দাও, দেখি জোর খিদে লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ভাত আনছি। বলি নাওয়া কি ছেড়ে দিয়েছো নাকি? ভাত খাবে তা কই নিয়ে এলে না? না না, এখন আমি আগে খাবো, পরে নাইতে যাবো। গো, যত দিন যাচ্ছে তত তোমার আলসেমিতে ধরছে। জন্মে শুনিনি বাপু কেউ খেয়ে দিয়ে চান করতে যায়। তোমার সবকিছুই কিরকম উল্টো রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব সোজা আছে গিন্নি, তুমি এখন চুপ করলে আমি একটু শান্তিতে খেতে পারি। সে আমি জানি গো, জানি। আমার কোনো কথা তোমার ভালো লাগে না। ও কি হলো গো? এই তোমার চোয়াল আটকে গেল নাকি? হ্যাঁ, সর্বনাশ। এক্ষুনি গুলটেনে আপনাকে ডেকে তোমার চোয়ালে ঘুষি মারতে হবে দেখছি। এই কি হলো, কি হলো বলো দেখি। কি গো, কিছু বলো। পেটে যখন খিদের জ্বালা আমার গিন্নি তখন আমাকে পাথর খেতে দেয়। ওরে বাবারে, দাঁতগুলো গেল মনে হয়। বলি তুমি কি আজকাল পাথর দিয়ে রান্না করছো নাকি? মরণ, দাঁড়াও দেখাচ্ছি। কি আবার দেখাবে? হ্যাঁ, কি আবার দেখাবে? সেরেছে কি? আরো পাথর নিয়ে এসে মাথায় ভাঙবে নাকি? সিন্দুর আনতে গেল না তো? এই দেখেছো, চাল ভর্তি কাঁকড়। এখন তুমি বাজার থেকে পাথর মেশানো চাল নিয়ে এলে আমি কি করবো? হ্যাঁ, কি অবস্থা? বাজারে এখন পাথর মেশানো চাল দিচ্ছে? চাল যখন তোমায় দোকানি দেয় তখন একটু ভালো করে লক্ষ্য করো না নাকি? হ্যাঁ, নাকি খালি এই দোকানি যা খুশি দিক তুমি তোমার মহান ওই রাজকর্ম নিয়ে এই চিন্তা ভাবনা করতে থাকো? হ্যাঁ, না, দোকানি তো বিশ্বস্ত, তবে বেটাকে ধরতে হবে। কি জানি বাপু, আজকে পাথর দিচ্ছে, কালকে চালের বদলে আস্ত ইট দিয়ে দেবে। হ্যাঁ, তুমি চুপ করো তো। ইট নিয়ে এলে আমার মাথায় ভেঙো, হয়েছে? কি ব্যাপার? সিংহাসন খালি, রাজামশাই এখনো আসেননি। কি ব্যাপার, সবাই চুপ কেন? আচ্ছা, গুরুতর কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না না, আমরা ভেবেছিলাম তুমি হয়তো জানো, এখন দেখছি তুমিও কিছু জানো না। আরে গোপাল কি করে জানবে? আমি রাজামশাইয়ের সব থেকে কাছে এবং নিজের লোক। আমি জানি না মহারাজের কি হয়েছে? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি এত কাছের লোক হয়েও খবরটুকু পর্যন্ত নেননি যে মহারাজের কি হয়েছে? আমার তো মনে পড়ে না মহারাজ কবে এত দেরি করে রাজসভায় এসেছেন। তুমি কতটুকু জানো হে? ওই তো মহারাজ,
মহারাজ কি হয়েছে আপনার? হ্যাঁ মহারাজ, কি হয়েছে আপনার? আমি যে চিন্তায় শোকে পাথরের মতো বসেছিলাম, ভয়ে কোনো সংবাদ নিতে পারিনি। যদি সত্যি কোনো খারাপ খবর হয়। মহারাজের কি কথা বলতে কোনো সমস্যা হয়েছে? যদি খুব শারীরিক সমস্যা হয় তবে না হয় আজকের দিনটা। না গোপাল, না, কষ্ট হলেও আমি কথা বলবো। কাল রাতে যখন খেতে বসলাম, বেশ সুন্দরভাবে ভাত খাচ্ছি, এমন সময় কি মহারাজ? কোনো শত্রু কি খাবারে বিষ মিশিয়ে দিয়েছে? না না, ভাতের মধ্যে ছিল ভয়ঙ্কর বড় দুটো কাঁকড়, আর সেই কাঁকড় অসাবধানে চিবিয়ে আমার দাঁত দুখানা ভেঙে গেছে। মহারাজ, মহারাজ, যন্ত্রণা কমানোর পচন আমার কাছে আছে, আর আপনার এখন ওই বিশ্রামের প্রয়োজন। মহারাজ, আজকে আমার ভাতের মধ্যে বড় বড় কাঁকড় ছিল। আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি, কারণ আমাদের রাজ্যের চাল এত ভালো যে আগে এরকম কাঁকড় পড়ার উদাহরণ নেই। গোপাল, গোটা রাজ্যের চালের কথা এই মুহূর্তে ভাবার দরকার নেই। সবার আগে দরকার মহারাজের সুস্থ হয়ে ওঠা। তবে এটা খুব সত্যি কথা যে রাজ্যে রাজার ভাতের চালি কাঁকড়, সে রাজ্যের প্রজাদের চালে না জানি কত কি মেশানো আছে। আমাকে খুব শিগগিরই সেই সব জানতে হবে। আচ্ছা, সে নয় পরে ভাবা যাবে। তবে আপনার সাথে সাথে গোপালের চালেও কাঁকড় পড়লো, এটা কেমন জানি সন্দেহজনক। এটা আবার ওর এক চালও হতে পারে। বেশ তো, আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আসুন আমার বাড়িতে, এক থালা ভাত খেয়ে যান, আমন্ত্রণ রইল। ঠিক আছে, আর কোনো কথা নয়। মন্ত্রী, তুমি চুপ করো। মহারাজ, আপনি আর কথা বলবেন না, আপনার বিশ্রামের প্রয়োজন। বৈদ্য ঠিক বলেছে মহারাজ, আপনার সত্যি বিশ্রামের প্রয়োজন। শোনো, আগামী ৩-৪ দিন রাজসভা বন্ধ থাকবে। আমি তো আর কথাই বলতে পারছি না। আজ রাজসভা এ পর্যন্তই। ওহ বাবা! এই বলি, কি এত চিন্তা করছো? তোমাকে বলেছি না, বাড়ি আসার পর রাজসভার কাজের কোনো চিন্তা করবে না। সে তো ঠিক আছে, কিন্তু এবারে একটু অন্য কথা ভাবছি গিন্নি। আসলে রাজসভা আগামী ৩-৪ দিন বন্ধ থাকবে। এ কি গো, আর আবার কি হলো? কাঁকড়ে কামড় দিয়ে মহারাজের দুটো দাঁত একদম ভেঙে গেছে, যার ফলে উনি কথাই ভালোভাবে বলতে পারছেন না। হ্যাঁ, মহারাজও কাঁকড়চি বলেন? যাই হোক, কি আর করা যাবে বলো। এই শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, তোমার মাথায় তাহলে বুদ্ধি এলো শেষমেশ? আমি যা বলছি সেটা শোনো। বেশ, বলো শুনি। আগামী ৩-৪ দিন তোমার কোনো কাজ নেই। না মানে, কাজের কি অভাব আছে? না, তোমার কোনো কাজ নেই, তুমি আমাকে ঘরে জ্বালাবে। সেই জন্য আমি ঠিক করলাম আমরা যাব। কোথায়? তীর্থ করতে? না, আমার বাপের বাড়িতে। সেটাই আমার তীর্থস্থান, বুঝলে? হ্যাঁ, না বুঝে আর উপায় কি? খাও বাবা জীবন, ভালো করে খাও, তোমার তো দেখাই পাওয়া যায় না। জামাই বাবু তো রাজকার্যে
সব সময় ব্যস্ত থাকে। সে কি আর আমি জানি না। রাজকার্য না ছাই, তোমার জামাই বড্ড কুঁড়ে হয়ে গেছে। হ্যাঁ, এবারেও তো আসতে চাইছিল না, আমি জোর করাতে এলো। আহ ওই চুপ কর না, জামাই বাবা জীবনকে একটু শান্তি মতো খেতে দে। হাতরে দিদি, হ্যাঁ তুই জামাই বাবুকে শান্তিতে খেতে দিস না? হ্যাঁ তা দেখ, তুমি তো তোমার দিদিকে চেনোই। তবে শ্বশুর বাড়িতে এসে ভালো করে খাবার মতো শান্তি আর কোথাও নেই। তোমাদের এত আপ্যায়ন, এত যত্ন আত্মি, এ কোথায় পাবো বলো? যত্ন তো করতেই হবে বাবা, জামাই বলে কথা। বাজার থেকে বেছে বেছে সেরা ইলিশ মাছগুলি নিয়েছি। তুমি আরো দুটো মাছ নাও বাবা জীবন। ওরে বাবা, আর না আর না, 5খানি বড় বড় মাছের টুকরো খেয়েছি, আর হজম করতে পারবো না। জামাই বাবু, মাছগুলোর স্বাদ কেমন ছিল? খুবই খুবই ভালো, খুবই ভালো, কোনো তুলনা নেই। আমি খুব তৃপ্তি করে খেলাম, বুঝলে। তবে সব থেকে ভালো কিন্তু ভাতের স্বাদ, কোনো তুলনা নেই। বহুকাল এত সুন্দর চালের ভাত আমি খাইনি, বুঝলে। তাই না? আচ্ছা ভাই, এই চাল তুই কোথা থেকে এনেছিস? হ্যাঁ, বাজার থেকেই এনেছি। আজ 2-3 সপ্তাহ ধরে বাজারেই চাল এসেছে। যদিও খুব দামি চাল। বুঝতে পেরেছি, দামি তো হতেই হবে। বুঝলে শ্যালক ভাই, তুমি যে দোকান থেকে চাল নিয়েছিলে, আমাকে সেখানে একবার নিয়ে চলো তো। জামাই বাবু, ওই দোকানটা বাজারের আরেক প্রান্তে। হ্যাঁ চলো না, যাই। এত ভালো চাল, ভাবছি বাড়ি ফেরার সময় 1 বস্তা চাল নিয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। চলুন চলুন জামাই বাবু, আপনাকে ওই চালের দোকানটায় নিয়ে যাই। আরে আসুন 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 আসুন। কাল ভাত কেমন খেয়েছেন? চাল ভালো ছিল তো? চাল আপনার অতি উত্তম। ইনি হলেন আমার জামাই বাবু। আপনার দেওয়া চালের ভাত খেয়ে খুব খুশি হয়েছেন। হতেই হবে, হতেই হবে। এই চাল সবারই খুব পছন্দ হচ্ছে। মশাইয়ের থাকা হয় কোথায়? আমি কৃষ্ণনগরেই থাকি। বেশ বেশ বেশ। আপনার এই চাল আমার খুব ভালো লাগে, যার জন্য আমি ভাবছিলাম ফিরে যাওয়ার আগে আপনার থেকে 1 বস্তা চাল নিয়ে যাব। বাহ 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 বাহ। আচ্ছা, আপনার এই চালের দাম কত? আগে যে চাল অমূল্য, তার কি ওই সামান্য দাম আপনি দিতে পারবেন না? হ্যাঁ, সেই সামান্য দামটাই তো শুনতে চাইছি। আমার এই চাল বস্তা হচ্ছে 16 আনা। হ্যাঁ, দামটা একটু বেশি বটে। আগে 16 আনা খাঁটি চালের দাম যে 16 আনাই হবে। সে বেশ বেশ বেশ, আমি পরশু যাবার আগে নিয়ে যাব। তবে এটাও ভাবছি যে কৃষ্ণনগরে এই চাল তো আর পাবো না। না না না, নিশ্চয়ই পাবেন। তবে আপনাকে আমার মহাজনের সাথে কথা বলে চাল নিতে হবে। আচ্ছা, আপনার মহাজনকে? তাকে তো আমি চিনি না। আপনি যদি তার নাম ঠিকানা দেন তবে খুব ভালো হয়। সবাইকে তো দিতে পারি না। তবে আপনার শ্যালক বাবু আমার রোজগার খরিদ্দার, আর আপনি হলেন তার জামাই বাবু। আপনাকে না দিলে তো মহা পাপ হবে। সে আমি জানি। একটু 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 অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে ইংরেজ বণিক, এই ঠিকানায় গেলেই তার দেখা পাবেন। তাকে বলবেন আমার কথা, বলবেন আমি পাঠিয়েছি। ব্যাস ব্যাস, তারপরে আর কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। পরশু তাহলে চালটা নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। না না, কখনোই নয়। Who are you? এই রে, ইংরেজি তো বুঝি না সাহেব। ওকে ওকে, আমি বাংলা বুঝি। কে আপনি? কি চাই আপনার? নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি রতন রায়। আমি আসলে চালের নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছি বলেই আপনার এখানে আসা। ও আচ্ছা, বেশ বেশ। কিন্তু ইউ মিন তুমি এই চালের ব্যবসার কি জানো? এই কতটুকু বোঝো বলো তো? নাকি হঠাৎ ইচ্ছে হইল? হ্যাঁ, না না, আসলে আমার অনেক দিন ধরেই ইচ্ছে কৃষ্ণনগরেই চালের দোকান দেওয়া। তবে আর কি,
ওই মূলধন একটু কম পড়ে গেছিল, সেটা জোগাড় করতেই যা একটু দেরি হলো, না হলে আরো আগেই শুরু করতাম। আহা, মূলধন জোগাড়ই শেষ কথা নয়, এর সঙ্গে আরো কিছু কথা আছে। তবে সেটা 1 নম্বরই আর 2 নম্বরই। এটা না বুঝলে যে তুমি ব্যবসা করিতে পারবে না। ও এরকম হয় বুঝি? কিরকম ব্যাপারটা? এই দেখো, এটা হলো 2 নম্বরই কাঁকর ভর্তি চাল। এই চালও তো আমাকে চালাতে হইবে। ঠিক ঠিক। এখান থেকে পাশের সব রাজ্যে আমার চাল যায়। পরশুদিন আমার এখান থেকে এই 2 নম্বরই চাল কৃষ্ণনগরে যাইবে। সেখান থেকে 1 নম্বরই চাল আসিবে, যেগুলো আমি অনেক বেশি দামে পাশের রাজ্যে বিক্রি করিতে পারবো। ও বাবা, তাই বলছি তুমি দোকান না খুলে আমার এখানে টাকা ঢালো, লালে লাল হয়ে যাবে। দোকান করে অত কামাই করিতে পারবে না। বেশ বেশ, আমাদের মনে হয় খুব শিগগির আবার দেখা হবে। ওকে ওকে। এর মানে কি গোপাল? কার কথা বলছো তুমি? কিছু না মহারাজ, ওই ইংরেজরা যখন কোনো কথা খুঁজে পায় না তখন বলে ওকে ওকে। তাহলে মহারাজ, আপনার ব্যথা এখন অনেকটা কম, ফোলাটাও তো অনেক কমে গেছে দেখছি। হ্যাঁ, এখন আর কথা বলতে সমস্যা হচ্ছে না। কাল থেকেই রাজসভা আবার শুরু হবে। এতে খুব ভালো কথা মহারাজ, বৈদ্যের পাঁচনে বেশ কাজ হয়েছে দেখছি। হ্যাঁ, তা হয়েছে, তবে এবার কিন্তু বিজ্ঞানীর পালা। কিরকম মহারাজ? বিজ্ঞানীকে আবিষ্কার করতে হবে যে কারো দাঁত ভেঙে গেলে সেই জায়গায় নতুন দাঁত কিভাবে বসাবে। আগে কচি বয়সে দুধের দাঁত পড়ে গেলে নতুন দাঁত ওঠে, এটা সবার জানা। কিন্তু ওই নতুন দাঁত ভেঙে গেলে কি করে আরেকটা দাঁত বসাবে মহারাজ? অন্য কারো দাঁত ভেঙে নিয়ে আসতে হবে বুঝি। গোপাল, ভাগ্যিস তুমি বিজ্ঞানী নাও। এটা তুমি বরং বিজ্ঞানীকেই ভাবতে দাও, সে তার ঘরে বসে এটা আবিষ্কার করুক। মানে নকল দাঁত? হ্যাঁ। কিন্তু এই সাথে এটাও ভাবুন মহারাজ, আপনার আমার সবারই এক অবস্থা। কিভাবে? আমার বাড়ির চালের মধ্যেও ছিল প্রচুর কাঁকর, আর একটু হলে চিবোতে গিয়ে আমার দাঁতও ভেঙে যেত। কিন্তু প্রশ্ন হলো, এত খারাপ চাল আসছে কোথা থেকে? কিন্তু মহারাজ, আপনার সাথে আমার খুব গোপনীয় কথা আছে মহারাজ। সকলের সামনে এগুলো বলা যাবে না, তাই আগে ভাগে আপনার সাথে দেখা করতে চলে এসেছি। বেশ, তো কি শুনি? মহারাজ, বলো গোপাল। দেখুন মন্ত্রী কি করছে। দেখতেই তো পাচ্ছি বিশ্বাসঘাতকটাকে। আজ ওর শেষ দিন, কে যা শেষ করার আমি করব। মহারাজ, ওই দেখুন ধানের গোলা। কিন্তু আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। ও মানে ওটা ধানের গোলা নয়? না মহারাজ, বাইরে থেকে দেখে সবাই ভাববে ওটা ধানের গোলা, কিন্তু ওটায় ভর্তি পাথর। আচ্ছা, বুঝতে পারছি এবার ওদের চালাকি। এই 2 বস্তায় অর্ধেক কাঁকর ভরো, বাকিটা চাল ভরবে। আর শোনো, যা করছো তা যদি কেউ জানতে পারে তাহলে তোমাদের গর্দান নেব, মনে থাকে যেন। আরো 3 গাড়ি ভর্তি পাথর আসিয়াছে। ওগুলো তাড়াতাড়ি গুদামে ঢোকাবার ব্যবস্থা করো। কৃষ্ণনগরের 1 নম্বর চাল এই গাড়িতে পাঠিয়ে দিতে হবে। কি হলো সাহেব? মহারাজ আমাকে মাফ করিয়া দিন। মহারাজ আমাকে মাফ করিয়া দিন। শোনো, তুমি বিদেশী, তাই যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। তোমাকে এখানে ব্যবসা করার অনুমতি আমি দিচ্ছি না। আর আমার রাজ্য ছাড়া আমার পাশের কোনো রাজ্যে তোমাকে যেন দেখতে না পাই, তাহলে কিন্তু
তোমাকে আমি বন্দি করব। ওকে ওকে। গোপাল দেখো, ইংরেজের মুখে আর কথা নেই, তাই বলছে ওকে ওকে। ভাগো ভাগো এখান থেকে। কি বলেছিলাম না, আবার দেখা হবে। মহারাজ আপনি এখানে এত রাতে মানে আপনার কি ভালো ভাতের চাল লাগবে? ও ভাগা, হ্যাঁ, আমার রাজ্যের মন্ত্রী হয়ে এখানে এসে ইংরেজের সাথে শার্ট করে 2 নম্বরই পাথর মেশানো চাল রাজ্যের চারিদিকে ছড়িয়ে দেবার শাস্তি জানো? মহারাজ এ কি বলছেন? আমি তো তদন্ত করতে এসেছিলাম। এই হলো তোমার তদন্তের নমুনা। পাথর মেশানো চাল খেয়ে আমার দুটো দাঁত ভেঙেছে, আর আজ আমি তোমার সব কটা দাঁত ভাঙবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, হায় হায়, আমার দাঁত, আমার দাঁত। হ্যাঁ মহারাজ, মন্ত্রীর একটি দাঁতও আস্ত রাখবেন না। আমি আগেই বলেছিলাম যে মন্ত্রী ছাড়া এত বড় কুকর্ম আর কেউ করতে পারবে না। আ আ ও ও ওরে বাবা রে, হায় 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 হায়, আমার দাঁত, আমার দাঁত কোথায়? যোগ্য শাস্তি মহারাজ। সত্যি গোপাল, তুমি ছাড়া এই সমস্যার সমাধান হতো না। ভাবিয়াছিলাম ফার্স্টে বিজনেস করিব, ইনকাম করব, তারপর স্লোলি কৃষ্ণনগর দখল করিব, কিন্তু কিন্তু আমার সব প্ল্যান ওয়াটার হয়ে গেল। ও গড!